আওয়ামী লীগের ডিসিগুলোকে নিয়োগ দিচ্ছেন কেন? কেন দিচ্ছেন? আওয়ামী লীগের সচিবগুলো নিয়োগ পাচ্ছে কেন? কেন দিচ্ছেন? সিদ্ধান্ত পাকা পরিপক্ক, থাকতে দেব না। ক্রাইম করে ফেলছেন, ক্রাইম করে ফেলছেন। দ্রুত নির্বাচন দিয়ে আমছালা গোছায় যেখানে যাবেন চলে যাবেন, বিদায় হন। যখন যে ক্ষমতায় থাকে তার অনুসারীদের মাথা ভর্তি গরুর গোবর হয়ে যায়। সুস্থ মস্তিষ্কের মানুষও গোবর ভর্তি মাথা হয়ে যায়। কেন বলছি? ইলিশ ভারতকে দিচ্ছে 3000 টন ইলিশ। তো গতকাল থেকে দেখছি যে বৈষম্য বিরোধী, তারপরে নাগরিক কমিটি, তাদের অনেকে ইউনিয়নে প্রচার করতেছে, আমরা তো উপহার দিচ্ছি না, আমরা রপ্তানি করছি। এবং গরুগুলো বলতেছে তারা বাণিজ্য ঘাটতি কমাচ্ছে 3000 টন ইলিশ দিয়া। তো বিষয়টা এরকমই মনে হলো যে যখন যে ক্ষমতায় থাকে তখন সে ভারতের দালালি করে, আবার এই দালালিকে বৈধভাবে প্রমাণ করার চেষ্টা করে। যেমন এই যে অর্থ বাণিজ্য উপদেষ্টা, সে বলতেছে আমরা নাকি আবেগের বশবর্তী হইয়া ইলিশ দেওয়ার বিরোধিতা করতেছি। তো কি বলবো, আসলে আমরা যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি, আমরা বড়ই আবেগী, আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বার্থকে ভালোবাসি। আমরা আমাদের সীমান্তে নিহত ফেলানি, স্বর্ণা দাস, জয়ন্ত, আরও যে বাংলাদেশের নাগরিকরা, তাদের সেই হত্যাকে উপলব্ধি করি যে সীমান্তে যাওয়ার কারণে কিভাবে একটা দেশের নাগরিককে হত্যা করা হয়েছে। তো আমাদেরকে আবেগী বলছে। তো আপনার মধ্যে বাংলাদেশের আবেগটা নাই কেন? আপনাকে জিজ্ঞাসা করছি। এই যে বন্যা হলো, বন্যায় 14,000 কোটি টাকা ক্ষতি, 14,000 কোটি টাকা ক্ষতি, ঠিক আছে। ভারত পানি ছেড়ে দিল, আমাদের যে বাঁধটা আছে, আমাদের নদীর উপরে বাঁধ দিয়েছে, সেই বাঁধের পানি ভারত কী করলো? জমাইলো, তিল তিল করে জমায়ে জমায়ে বিপদ সীমার উপরে ওঠালো, ওঠানোর পরে ছায়া দিল, প্রবল স্রোত তৈরি হলো, আমরা ভেসে গেলাম। তো বাণিজ্য উপদেষ্টা তিনি তো আর ফেনীতে যাননি, গিয়ে দেখেন নাই নোয়াখালীতে অথবা লক্ষ্মীপুরে অথবা চাঁদপুর শাহরাস্তিতে যে মানুষ কতটা বিপদে ছিল। এবং দিস ইজ বিকজ অফ ইন্ডিয়া, ওকে। তো আমরা ওই কষ্টগুলো দেখছি নিজের চোখে, আমরা সেই উপলব্ধিটা আছে, আমরা ফিল করি। 1000 কোটি টাকা নাকি আপনারা সংগ্রহ করেছেন পুনর্বাসনের জন্য। আমার সামনে এখানে একজন বড় ভাই বসে আছে, তার ঘরটা ভেঙে গেছে, তার ঘর পুনর্বাসনের জন্য টাকা, এই 1000 কোটি টাকার একটা ভাগ তার কাছে কি পৌঁছাবে? একটু আগে আরেক শ্রমিক নেতা আসছিল, তার ঘর আজকে 15 দিনেও ঠিক করা হয়নি। তো 15 দিন আরও বেশি হয়ে যাচ্ছে ভাঙছে যে। তো সেই 1000 কোটি টাকার ভাগ তার কাছে পৌঁছাবে? আবার এই পুনর্বাসনের জন্য 12 কোটি টাকা ওই টিএসসির বৈষম্য বিরোধীরা ব্যাংকে জমায় রাখছে। ধানের সিজন শেষ হয়ে গেছে, ধানের সিজন মানে ধান লাগানোর সিজন শেষ হয়ে গেছে, মানে বীজ বপনের যে সিজন। আমরা বন্যার পরে সঙ্গে সঙ্গে ধান বীজ দিয়েছি অনেকগুলো কৃষককে, মানে আমাদের পক্ষ থেকে সব মিলে। তারপরেও ধরেন 500 বিঘা জমি চাষ করার জন্য আমরা ধান বীজ দিছি। তো আমরা একটা ছোট সংগঠন, তো যাদের কাছে এই 12 কোটি টাকা জমা আছে, তারা এই ধান বীজ কেনার জন্য কিছু টাকা দিতে পারতো, দেয় নাই, জমায় রাখছে। সামনে বছর বন্যা হবে, সেখানে দেবে মনে হয়। তো এগুলো আমরা আসলে আমাদের মনে অনেক কথা আছে। ইলিশ দিতে চাই সরকার, বা দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে। তো আমি আপনাদেরকে একটা বলি, ইলিশ আসলে কি? ইলিশ বাঙালিদের কাছে একটা মাছ, খুবই সুস্বাদু, এটা আমরা খাই, ঠিক আছে। কিন্তু এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের ইলিশ পেতেই হবে। তার মানে কি? তাদের এই অতিরিক্ত মানে আগ্রহ এবং ডিমান্ডের কারণে ইলিশ একটা সাধারণ মাছে আর অপেক্ষা করছে না, ইলিশ একটা অস্ত্রতে রূপান্তরিত হয়েছে। ইলিশ একটা বিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ হীরকখণ্ডে রূপান্তরিত হয়েছে। আমরা
এই ইলিশের বিনিময়ে চাইতে পারতাম যে আমার নদীর হিসাব, পানির হিস্সা, বন্যার হিসাব, কেন বন্যা হলো, আমরা কিছুই চাইলাম না, আমরা দিয়ে দিলাম। তো এটা আসলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করে না তারা এটা বুঝবে না, তাদের বোঝার ক্ষমতা আল্লাহ দেয়নি। তবে এদের অনেকেই 2 দিন আগেও ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, বক্তব্য দিয়ে এখন আবার বলতেছে আমরা তো রপ্তানি করছি, ঠিক আছে, তোদের চালাকি আমরা বুঝতে পারি নাই, বুঝছস, আমরা অনেক বোকা, বাংলাদেশের নাগরিকরা আরও বেশি বোকা, তারাও তোদের চালাকি ধরতে পারছে না, ইলিশ রপ্তানি করছে। তো এগুলো আসলে হিম্মত এবং হ্যাডাম, যে হিম্মত দিয়ে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়, এদের ওই হিম্মত নাই। এরা ছাপোষা আমলা, চাকর ছিল, ওখানে চাকরি করছে, এনজিও, তারপরে হলো আমলা, এগুলো করে একটা রাষ্ট্রের কর্তা ব্যক্তির যেই হিম্মত, মানসিক শক্তি, ওইটা একটা আমলার থাকে না, একটা এনজিওর মালিকেরও থাকে না, এটা থাকে রাজনৈতিক ব্যক্তির। কেন থাকে বলতেছি, ওই বছরের পরে বছর পুলিশের পাশে বাড়ি খাইতে খাইতে পাশা শক্ত হয়ে যায়, ঠিক আছে, চোখে যখন কাঁচামরিচ জ্বলে দেয় তখন ওই চোখটাও পাথর হয়ে যায়, চোখ দিয়ে অযথা কান্না বের হয় না, আবেগ বের হয় না, ঠিক আছে। রাজনীতি ব্যক্তির পিছনে লাখো কোটি মানুষের সমর্থন থাকে, এই জন্য তারা মানসিকভাবে শক্তিশালী। এই জন্যে আমি বলি যে এই সরকার যত দ্রুত সম্ভব দায়িত্ব রাজনৈতিক শক্তির হাতে দিয়ে দিতে হবে, না হলে এই দুর্বল সরকার যে হলো, মানে আমি বলি এই সরকার হলো বিধবার বউ, ঠিক আছে, মানে মরে যাওয়া স্বামীর বউ, মানে এই স্বামীর বউ সবার ভাবি, এর কাছে যে যা আবদার করতে পারে ভাবি আবেগে সব দিয়ে দেয়। এই সরকারটা হচ্ছে সেই রকম। কিসের জন্য বলছি, মানে ইন্টারমিডিয়েট কলেজের কিছু ছাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল করার জন্য বলছে, অল্প কিছু ছাত্র যাই বলছে, সচিবালয়ে ঢুকে পড়ছে, ভয়ে বলছে যা দাবি আদায় করে নিলাম। তো যেই যাচ্ছে, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, ভয়ের ঠেলায় বলে দিচ্ছে আদায় করে নিলাম, যাও দাবি মেনে নিলাম। তো এই গরিবের ভাবিরে দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, এত সহজ না। শেখ হাসিনার বিচার করার মিনিমাম হিম্মত এদের নাই। কিন্তু আমরা কি চাই, আমরা আমাদের যে ভাইগুলো চোখ হারাইছে তাদের বিনিময়ে, চোখের বিনিময়ে ওই শেখ পরিবারের চোখ খুইলা ওদের চোখে আমরা লাগাই দিতে চাই। এটা আমাদের মনোবাসনা, এটা কেবলমাত্র রাজনৈতিক শক্তি করতে পারবে, কোনো এনজিওর এরা পারবে না, ঠিক আছে। আরও অনেক হিসাব আছে ভাই, যেই আমরা যারা আমাদের চোখের সামনে ভাইদেরকে মরতে দেখছি, আমরা তো ফিল করি, যাদের কেউ মারা যায় নাই তারা এটা ফিল করবে না। এই সরকারে কোনো শহীদের বাবা নাই, শহীদের মা নাই, যে শহীদদের হয়ে এখানে ব্যবস্থা নেবে। এই দেখেন সারা দেশে সমাবেশ করে, নির্লজ্জের দল সমাবেশ করছে, টাকা কই পাচ্ছে? ওই চিকিৎসার জন্য টাকা ব্যবস্থা হচ্ছে না, কিন্তু এদের সমাবেশের জন্য টাকা ব্যবস্থা হচ্ছে। দেখেন আপনার হলো এই আহত যারা হলো, একজন আহতকেও বিদেশে নেয় নাই, অথচ স্বাস্থ্যমন্ত্রী সে নাকি সিঙ্গাপুরে গেছে, সিঙ্গাপুরে না কথা ছিল আহতদের, এটা সিঙ্গাপুরে ঘুরতে গেছে স্বাস্থ্য উপদেষ্টা। তারপরে দেখেন অনেকগুলো রুগী 1 মাস পরে মারা গেল, 1.5 মাস পরে মারা গেল। যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে ছোটোখাটো কাজ করেছেন বা রুগী ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছেন, একটা গুলিবিদ্ধ রুগী যদি কোনোভাবে 7 দিন বাঁচতে পারে তাহলে তার বাঁচার সম্ভাবনা 50% বেড়ে যায়। কোনো গুলিবিদ্ধ রুগী যদি 15 দিন বাঁচে তার বাঁচার সম্ভাবনা আরও ধরেন 10-15% বেড়ে যায়। আর কোনো রুগী যদি 20 দিন বাঁচে তার বাঁচার সম্ভাবনা আরও বেড়ে যায়। আর কোনো রুগী যদি 30 দিন বাঁচে তার এই গুলির কারণে মরে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, ঠিক আছে। অথচ 35 দিন, 40 দিন, 50 দিন মানে পরে একটা রুগী মারা যাচ্ছে। তার মানে কি? তার মানে ওই রুগীটা এতদিন ধরে জীবনের সাথে লড়াই করলো, সে নিজে খাইছে, ওয়াশরুমে গেছে, এই সময় এসে মারা যাচ্ছে কেন? প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয় নাই, তার ইনফেকশন হয়েছে, তার ড্রেসিংটা ঠিকমতো করা হয় নাই। এই দায়িত্ব মানে ওই খারাপ ভাষায় বলতে হয় তাদের ছিল না, করলো না কেন? উচিত ছিল চিকিৎসা বিষয়ক একটা উপদেষ্টাই দেওয়া, মানে এই আহতদের নিয়ে একটা উপদেষ্টা পদ দেওয়া।
আসলে বলবো কি, যারা এখানে এইখানে বেশ কয়েকজন সচিব আমলা আছে যারা আওয়ামী লীগ সরকারের বেনিফিশিয়ারি, হু দ্য হেল দে টু ইন দিস গভর্নমেন্ট, তারা এই গভর্নমেন্টে কে, কেন আসলো? হ্যাঁ, আমি আজকে একটা মন খারাপ নিয়ে একটা কথা বলছি আপনাদেরকে। এখানে আমাদের একজন উপদেষ্টা রয়েছে, সে ডক্টর ইউনূসের ওয়াইফের চিকিৎসা করছিল। এই ওয়াইফের চিকিৎসা করার যোগ্যতায় তাকে একটা উপদেষ্টা পদ দেওয়া হয়েছে। সে আওয়ামী লীগ সরকারের আপনার সময়ে মানসিক হাসপাতালের পরিচালক ছিল, আওয়ামী সরকারের একজন সুবিধাভোগী। আমরা আমাদের ভিতরে জলে আমরা মন খারাপ নিয়ে বসে থাকি। তারপরে এই যে দেখেন, পার্বত্য উপদেষ্টা, পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল সুপ্রদীপ চাকমা। পাহাড়ে এখন অশান্তি এমনি হচ্ছে, আওয়ামী লীগ সময়ের পরিচালককে, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে আপনি এই সরকারের রাষ্ট্র উপদেষ্টা বানাচ্ছেন। হ্যাঁ, আর পাহাড়ে শান্তি প্রত্যাশা করবেন। ঘাস আপনি খান না, ঘাস আমরা খাই। তো এগুলো অনেক কথা বলার আছে ভাই। আমরা তো আসলে ওই যে উপদেষ্টার ভাষায় অনেক আবেগী, আমরা ইলিশ দেওয়ার বিষয়ে আপত্তি করতেছি আবেগ থেকে। ঠিক আছে, আমাদের আবেগ আসলে এরা বুঝবে না, এরা আমাদের আন্দোলনের কেউ না। আমরা কষ্ট করে আন্দোলন কইরা আমাদের একটা ছিল যে এই রাষ্ট্রটা চালাবে যাদের মধ্যে বিপ্লবের জ্বালা আছে, যন্ত্রণা আছে, আগুন আছে, তারা চালাবে। ঠিক আছে, সংবিধান নিয়ে দীর্ঘদিন কাজ করছি, সংবিধানের কি কি সংস্কার করতে হবে আমি সংবিধানের দায়িত্ব তাকে দিছেন। আমি আজকে চ্যালেঞ্জ করছি, মুখোমুখি বসবো সংবিধান নিয়ে, হ্যাঁ, ভাড়া নিয়ে বসবো, দেখবো, তার সঙ্গে বিট দেব, তারপরে সংবিধান আইনের ধারাগুলো নিয়ে বসবো। হ্যাঁ, আমরা এগুলো বলছি যে আমি আমার কথা কেন বলতেছি, আমার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি আছে যাদের কাছ থেকে আমরা শিখছি। আমাদের ডিমান্ড কি জানেন? আমাদের যারা শিক্ষক, ঠিক আছে, এক্সপার্ট, তারা যেন দায়িত্ব পায়। আমরা দায়িত্ব পাওয়ার জন্য এগুলো বলি না, ঠিক আছে। অনেক এক্সপার্ট সংবিধান বিশেষজ্ঞ আছে, কিন্তু এগুলো নিয়ে কি বলবো। আমার দেখেন, আপনারা যখন 1.5 মাস আগে আমি বললাম যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত, আমাকে অনেকে গালি দিছেন। ঠিক আছে, ঠিক, আপনাদের বোঝাপড়া আমাদের বোঝাপড়া এক জিনিস না। আপনারা ব্যবসা বাণিজ্য করেন, কাজকর্ম করেন, রাজনীতিতে মাঝে মাঝে আমাদের এসে ভিডিও দেখেন, ঠিক আছে। আর আমরা কি করি, আমরা একজন হলো অণুজীব বিজ্ঞানী কি করে বলেন তো? অণুজীব বিজ্ঞানী একটা অণুজীবের গঠন প্রণালী বের করে, মাইক্রোস্কোপের নিচে রেখা ছোট সূক্ষ্ম হলো সুই দিয়া এটাকে আলাদা আলাদা করে, পার্টিকেলগুলো আলাদা আলাদা করে বিশ্লেষণ করে। তো আমরাও রাজনীতিটাকে ওই রকম সূক্ষ্ম জায়গা থেকে অগ্রিম দেখার চেষ্টা করি যে এটার ভবিষ্যতে আচরণ কেমন হতে পারে, ইতিপূর্বে তারা কি ছিল, এই জায়গাগুলো বিশ্লেষণ করে আমি বলেছিলাম যে নির্বাচনটা কেন দ্রুত হওয়া উচিত। নির্বাচনটা এই জন্য দ্রুত হওয়া উচিত, আমরা এক দৃশ্যে দেখছিলাম এই যারা দায়িত্ব পাইছে এরা আমাদের বিপ্লবের কেউ না। এমনকি আমাদের যেই বিদ্রোহ, আমাদের যে বিগ্রহ, আমাদের যে আমাদের যে জ্বালাপোড়া, এই কোনো কিছুর সঙ্গে এরা কেউ সম্পৃক্ত ছিল না। আরে আমরা যদি জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমে লড়াই করতে পারি, এরা কি পারতো না যে আমাদের হয়ে ফেসবুকে 2টা পোস্ট দিতে? কিন্তু এরা কিন্তু সেই 2টা পোস্ট দেয় নাই, ঠিক আছে, সংবাদপত্রে লেখে নাই, গণমাধ্যমে কথা বলে নাই, চুপ করে খিচমাইরা ছিল, যা মরে যাক সপ্তাহ কিছু বলবো না। অথচ এই লোকগুলো আজকে সরকারে বসে আছে। আমরা কি করব? আসলে খুবই হতাশ। কেন? সমন্বয়করা শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করে, ঠিক আছে, আমাদের কাউকে পায় নাই সেখানে মিটিং করার জন্য, তাই তারা মিটিং করছে। ঠিক আছে, একটা চেষ্টা অব্যাহত আছে। কেন আমি দ্রুত নির্বাচন যাচ্ছি? একটা চেষ্টা বলতে এই বিপ্লবে যারা হলো বিপ্লবটা ঘটাইলো তাদের বিরুদ্ধে একটা নকশা আঁকা হয়েছে যে জেলায় এই বিপ্লবের যারা মালিক তাদেরকে হলো চ্যালেঞ্জ করার জন্য জায়গায় জেলায় আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিছে, তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য। আওয়ামী লীগের ডিসি দেওয়ার কারণ কি বলেন? অর্থাৎ এই সমন্বয়করা, এই সরকারের কিছু অংশ এই বিপ্লবের যারা অংশীদার, তাদের মুখোমুখি দাঁড়ায় দিচ্ছে আওয়ামী লীগকে।
ঠিক আছে, এইটা যে কি নোংরা কাজ করছে এটা আপনারা মানে ভাবলে গভীরভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, ইলিশ নীতি, ইলিশ অর্থনীতি, এইসব বিষয়ে আমরা আবেগী, ঠিক আছে, আমরা আপনাদের গ্যারান্টি দিচ্ছি আজকে, ঠান্ডা মাথায় গ্যারান্টি, থাকতে পারবেন না। ডিসিশন নিয়ে ফেলছি, কি করবেন? থাকতে দেব না, ঠিক আছে, থাকতে দেব না। কেন? ক্রাইম করছেন, আওয়ামী লীগের ডিসিগুলোকে নিয়োগ দিয়েছেন, কেন দিয়েছেন? এখন কি করছে এটা আমরা বুঝে পাচ্ছি না। বিএনপি এত কেন বারবার নির্বাচনী রোড চাচ্ছে বলেন তো আপনারা? চলতি বছরের প্রায় ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চায় বিএনপি। দলটি কয়েক মাস ধরেও অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছে। বিরোধী অধিকাংশ রাজনৈতিক দলের একই দাবি, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে স্পষ্ট করে কোনো বক্তব্য দেওয়া হয়নি। বরং সরকারের একজন উপদেষ্টার বক্তব্য বিষয়টিকে আরও ধোঁয়াচ্ছন্ন করে তুলে বলে অভিমত বিএনপির নীতি নির্ধারকদের। এমন প্রেক্ষাপট রোডম্যাপ ঘোষণা ইস্যুতে ডিসেম্বর পর্যন্ত দেখতে চায় দলটি। সরকার এই সময় মধ্য নির্বাচনী রোডম্যাপ নিয়ে স্পষ্ট করে কিছু না জানালে আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলবে এবং অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি ক্ষমতা নেওয়ার জন্য আসলে পাগল হয়ে গিয়েছে। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল এরা সবাই মিটিং করে। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির এ সমস্ত কার্যকলাপ আপনারা কোন দিক ঘিরে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি বিএনপিকে নিয়ে টেনশনে রয়েছে। বিএনপি আসলে কখন কি করতে যায় বিএনপি সেটা বুঝতে পারছে না। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি আসলে কি করতে চায় বলেন তো আপনারা? প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই বলুন। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী দিনরাত পরিশ্রম করছে। রোববার 1 ডিসেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যর সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, আমরা যেন দেশ জাতিকে একটি ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য কাজ করে যাচ্ছি। দেশের যে পরিস্থিতি চলছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করছি। অনুষ্ঠানে সেনাপ্রধান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ও 2023-24 অর্থ বছরে শান্তিকালীন সময় বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 5 জনকে সেনাবাহিনী পদক, এসবিপি 5 জনকে অসামান্য সেবা পদক ও এসপিও 18 জনকে বিশিষ্ট সেবা পদক বিএসপি পরিয়ে দেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। প্রসঙ্গত, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনা সদর ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সব দুর্বল 6টি ব্যাংককে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 28 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসানউইস মনসুর। গভর্নর জানান, আগামী রোববার থেকে এসব ব্যাংকে টাকা পেতে শুরু করবেন গ্রাহকরা। এ সময় প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি। আহসানউইস মনসুর বলেন, আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি। আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে। এরই মধ্যে 22,500 কোটি টাকা দেওয়া হয়েছে। ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে কেন্দ্রীয় ব্যাংক এমনটা জানিয়ে গভর্নর আহসানউইস মনসুর বলেন, ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে। গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এ নিয়ে মাথা নেই,
মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের। তিনি বলেন, ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না, বরং আগে থেকেই খারাপ ছিল। এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। গভর্নর বলেন, আমরা এদিকে তারল্য দেব, অন্যদিকে পুরনো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেব। এতে দেশের মূল্যস্ফীতি কমে আসতে পারে। এর আগে গত 13 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বলেছিলেন, নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে না। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদেরকে কি মনে হচ্ছে যে 22,500 কোটি টাকা ছাপালো বাংলাদেশ ব্যাংক, এখন এই টাকা ছাপিয়ে কি তারা ভালো কাজ করেছে নাকি মন্দ কাজ করেছে? প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আবু সাঈদের ময়না তদন্ত প্রতিবেদন 6 বার বদল হয়েছে সিঙ্গাপুর ভ্রমণের প্রস্তাব, এমনটাই বলছেন আবু সাঈদের ডক্টর। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ সরররা গুলির আঘাতে রক্তক্ষরণে মারা গেছেন বলে জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক। আবু সাঈদের লাশের ময়না তদন্ত করেছেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। অবশেষে সাঈদের মৃত্যু ও প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার 31 অক্টোবর দুপুরে রংপুর মেডিকেল কলেজের নিজ কক্ষের সামনে বাংলা ট্রিবিউনের প্রতিনিধিকে এসব তথ্য জানায় রাজিবুল। আবু সাঈদের ময়না তদন্ত প্রতিবেদন তৈরি নিয়ে সর্বোচ্চ চাপের মুখে ছিলাম জানিয়ে অধ্যাপক রাজিবুল বলেন, মিথ্যা ময়না তদন্ত প্রতিবেদন দিতে আমাকে কতভাবে চাপ ও ক্ষমতার দাপট দেখানো হয়েছে তা বলে বোঝানো যাবে না। এটি ছিল একজন চিকিৎসকের জন্য মারাত্মক মানসিক চাপ এবং হয়রানি। শেষমেশ বড় অঙ্কের অর্থ দিয়ে